মিহি আর কিছু বলল না। হৃদ মিহির হাতটা ধরে ওকে সব খুলে বলল। মিহি সব কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এটা ওর ছোট থেকেই অভ্যাস। হৃদ কোনো কথা বললে সেটা মনোযোগ দিয়ে শোনা। মিহি আজকে হুট করে হৃদকে জিজ্ঞেস করলো, তোমার নিশির কথা মনে আছে? কোন নিশি? নাটক করো না পচালো। তুমি ওর সাথে প্রেম করেছো। ছি, ওর কথা মনে নেই। তবে শুনেছি ওর সাথে একটা টাকলু আঙ্কেলের বিয়ে হয়েছে। ও, তার মানে ওর খোঁজ রেখেছো? বাহ, ভালো। তুমি তো ওর কথা জিজ্ঞেস করলা, প্রিন্সেস। আর খবরটা আমাকে পাপাই দিয়েছে। মিহি মুখ ফুলিয়ে চলে গেল। হৃদ ওর পেছনে পেছনে ঘুরছে। মিহি হৃদকে বলল, অনেক দিন হলো রামপ্রসাদ আঙ্কেলের কাছে যাওয়া হয়নি। আজকে চলো ঘুরে আসি। হৃদ বলল, আচ্ছা রেডি হও, অব্রকেও বলি। অব্র যাবে না? আচ্ছা, তুমি আর আমিই যাই। ওরা দুজন রওনা দিল রামপ্রসাদ বাবুর বাড়িতে। ওদের বাড়ির সামনে আসতেই হৃদের গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রায় বহুদিন পর এই বাড়িতে আসা। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটায়। ইস, দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেছে। হৃদ বাড়িটার দিকে তাকিয়ে মিহির দিকে তাকিয়ে বলল, আমি আমার ছোট্ট প্রিন্সেসটাকে খুব মিস করছি। মিহি হালকা একটা হাসি দিয়ে রামপ্রসাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজার নক করতেই রামপ্রসাদ দরজা খুলে দিল। মিহি আর হৃদকে দেখে উনি অবাক হয়ে গেলেন, ভীষণ খুশিও হলেন সাথে। আবেগে বেচারার চোখে জল চলে এসেছে। মিহির চোখ গেল খাটে বসে থাকা মিষ্টির দিকে। বিধবাদের মতো সাদা রঙের শাড়ি পরে আছে, চোখের নিচে গাঢ় কালো দাগ। মুখটা মলিন হয়ে আছে, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। গায়ে কিছুই নেই। হৃদেরও মিষ্টিকে দেখে মাথা ঘুরে ওঠে। মিহি আগে অনেক গোলুমলু ছিল, একটা মেয়ে ছিল। এখন ওর কি অবস্থা! মিষ্টি মনমরা হয়ে বসেই আছে, কপালেও সিঁদুর নেই। রামপ্রসাদ বাবু হৃদ আর মিহির উদ্দেশ্যে বলল, ভেতরে আসো বাবা। এতদিন পর এই বুড়ো বাপকে মনে পড়লো। তোমরা যাওয়ার পর আমার বাড়িটা শূন্যই হয়ে গিয়েছে। মিহি আর হৃদ ভেতরে ঢুকলো। হৃদ রামপ্রসাদের সাথে কথা বলে, আর মিহি গুটি গুটি পায়ে মিষ্টির দিকে এগিয়ে গেল। মিহি গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরল। মিষ্টিও মিহিকে নিজের কাছে জড়িয়ে নিল। মিহি আস্তে করে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? মিষ্টি কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। মিহি মিষ্টিকে বলল, কেঁদো না প্লিজ। দেখো, তোমার ছোট্ট বনু আজ কত বড় হয়ে গেছে। মিষ্টি বোকার মতো শুধু চেয়ে চেয়ে দেখছে মিহিকে। মিহি মিষ্টিকে এটা ওটা জিজ্ঞেস করছে, কিন্তু মিষ্টি কোনো কথা বলছে না, শুধু চেয়ে আছে। আর আনমনেই ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে যাচ্ছে। মিহি বুঝতে পারছে না মিষ্টির হয়েছেটা কি। রামপ্রসাদ বাবু মিহির কাছে এগিয়ে এসে বলল, মারে, আমার মেয়েটার জীবনে অনেক বড় ঝড় বয়ে গেছে। ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 10 বছরের একটা ছেলে ছিল, সেও আগুনে পুড়ে মারা গেছে মাসখানেক আগে। আমার মেয়েটা আর কথা বলতে পারে না, কোনো কথাই বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু কান্না করে, কিছু বলতে পারে না। কত ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। মেয়েটা আমার সবসময় খাটের এই এক কোণাতেই বসে থাকে। কথাটা বলেই উনি কান্না করতে লাগলো। মিহি আর হৃদ থ হয়ে গেল। ওরাও কথা বলার ভাষা হারিয়ে ফেলল। হৃদ বলল, আন্টি কোথায় গেছে আঙ্কেল? ওনাকে দেখছি না যে। রামপ্রসাদ বাবু শার্টের হাতায় চোখ মুছে বলল, আমার গিন্নি সেই কবেই আগেই মারা গেছে। এখন বাড়িতে আমরা বাপ বেটি থাকি। মিহিও কান্না করে দিল। হৃদকে মিহি বলল, কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার বুকের ভেতর মোচড় দেয় খুব, নিঃশ্বাস আটকে আসে। মিষ্টি চেয়ে চেয়ে হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। মিহিরা অনেকক্ষণ রামপ্রসাদ বাবুর সাথে গল্প করলো। রামপ্রসাদ বাবু সুজি রান্না করে দিল, সেরা সেরা। ওরা সবাই মিলে খেলো। মিহি অনেক চেষ্টা করলো মিষ্টিকে একটু কথা বলানোর জন্য, কিন্তু মিষ্টি কোনোভাবেই কথা বলতে পারলো না। অনেক চেষ্টা করছিল কথা বলার জন্য, বোবাদের মতো শব্দ করলো, কিন্তু কথা বলতে পারলো না। মিহিরা চলে আসলো। অব্র বাড়িতে বসে আছে। মিহি এসেই কেঁদে কেঁদে অব্রকে সব বলল।
সবটা শুনে অব্র পাথরের মতো বসে রইল। কি বলবে ও? ওর কিচ্ছু বলার নেই। অব্র যতই বলুক মিষ্টিকে ও ঘৃণা করে। আসলে যাকে ভালোবাসা যায় তাকে মন থেকে কখনো ঘৃণা করা সম্ভব না। মিষ্টি যেমনই হোক, অব্রর কাছে ও আজও এক পবিত্র ফুল। তবে অব্র মিষ্টিকে ক্ষমা করবে না, কখনোই না। সে কাঁদিয়েছে অব্রকে। প্রতিটি রাতে অব্র ডুকরে ডুকরে কেঁদেছে। অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছে, কিন্তু ওর টুইঙ্কেলের মুখের দিকে তাকিয়ে ওইসব করার সাহস পায়নি। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করেছে। অজান্তেই অব্রর চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। অব্র একটা মুচকি হাসি দিয়ে মিহির কাঁধে মাথা রাখলো। হৃদ এসেও মিহির কাঁধে মাথা রাখলো। মিহি এক হাতে ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আরেক হাতে স্বামীর। মিহির কাছে এই দুই জনার বুক পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান। হৃদ আর অব্রর কাছেও মিহির কোল পৃথিবীর সবথেকে শান্তির জায়গা। মিহি হলো এই দুটো ছেলের অক্সিজেন। মিহিকে ছাড়া এই দুইজন উন্মাদ হয়ে যাবে। ওদের বেঁচে থাকার একমাত্র কারণ মিহি। তারা নিজের হাতে ওদের এই বাচ্চা পরীটাকে বড় করেছে। ওদের মন খারাপের ঔষধ মিহি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মিহি গল্পটা বড়জোর আর কয়েক পর্বেই শেষ হয়ে যাবে। নতুন আরেকটা গল্প আপনাদেরকে উপহার দিচ্ছি। মধ্যরাতে চাচা আমার সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করলে চিৎকার দিয়ে উঠি। সেই চিৎকার শুনে সবাই ঘরে এলো। অতঃপর সবাই আমাকেই কলঙ্কিনী, খারাপ বলে বাড়ি থেকে বের করে দিল। অন্ধকার রাত, অজানা ভয়, আতঙ্ক, সব মিলিয়ে আমি গন্তব্যহীন পথে ছুটে চলছিলাম। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় আপনার ঘরের সামনে এসে আশ্রয় নিলাম। এত রাতে আমার কোনো যাওয়ার জায়গা নেই। রাতটুকু আপনার ঘরের বাহিরে একটু বসে কাটাতে চাই। আমাকে একটু দয়া করুন প্লিজ। উপরোক্ত কথাগুলো বলে বেলি ভয় মিশ্রিত চোখে ভদ্রলোকের দিকে তাকায়। সে যে বাড়ির সামনে আশ্রয় নিয়েছে, সে বাড়ির মালিক, ভদ্রলোক। বেলির চোখটা সরিয়ে নিয়ে হাত জোড় করে বলল, প্লিজ রাতটুকু এখানে থাকতে দিন, সকাল হলেই চলে যাব। আচ্ছা, ভেতরে আসো। লোকটির কথায় বেলি হকচকিয়ে যায়। সে কিছুটা বিস্ময় নিয়ে বলে, ভেতরে? লোকটি অর্থাৎ নয়ন বেলির দিকে তাকায়। তার গায়ের চুড়িদারটা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে, কিছুটা কেঁপে যাচ্ছে। হয়তো ঠান্ডা লেগে গেছে। সেই সঙ্গে বেলির চোখের ভয় স্পষ্ট দেখতে পায় নয়ন। সে বেলির দিকে লক্ষ্য করে স্বাভাবিক গলায় বলে, ভেজা অবস্থায় এখানে এভাবে থাকলে তোমার শরীরটা খারাপ করবে। তাই বলছিলাম ভেতরে এসে বসো, আমি শুকনো কাপড় দিচ্ছি, সেসব কাপড় পরে নাও। বেলি নয়নের কথা শুনে ভয়ে জড়সড় হয়ে বসে। তার মনের মধ্যে চলছে নয়ন খারাপ লোক হতে পারে, তার উদ্দেশ্য খারাপ হতে পারে। যেখানে সে নিজের চাচার খারাপ নজরের শিকার, সেখানে অপরিচিত এই লোককে যে তার বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক। নয়ন এইসব বুঝতে পারে। সে তাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আর আমি যদি তোমার কোনো ক্ষতি করতেও চাই, তাহলে বোধহয় তুমি আমাকে বাধা দিতে পারবেও না। এতটা শক্তি তোমার নেই। সেই জন্য বলছি, বিপদ আছে জেনেও পা না বাড়ানোটা বোকামি। জীবনের সর্বক্ষেত্রেই বিপদ রয়েছে। একটু থেমে নরম গলায় বলে, ধরো আমি খারাপ মানুষ। এখন এটা জেনে নিশ্চয়ই তুমি এখানে থাকতে চাইবে না। তো এই বৃষ্টির রাতে তুমি কোথায় যাবে? রাস্তায় রাস্তায় ঘুরবে? সেখানে তুমি নিরাপদ থাকবে তো? সেই জন্য বলছি, চাইলে আমাকে ভরসা করতে পারো। আমি চেষ্টা করব তোমার ভরসার মান রাখতে। নয়ন কথাটি বলে দরজাটা খোলা রেখে ঘরের ভেতরে চলে যায়। গভীর রাত। আকাশ ঢেকে আছে কালো মেঘে। চারপাশ অন্ধকার। কেবল বিদ্যুতের ঝলক মাঝে মাঝে আকাশকে ছিঁড়ে আলো ছড়াচ্ছে। আর তার সঙ্গে বজ্রপাতের গর্জন যেন পৃথিবীর কেঁপে উঠছে। মুষলধারে বৃষ্টির একটানা শব্দ চারিদিকে ভরিয়ে তুলেছে। যেন আকাশের সব জল ঝরে পড়ছে অবিরাম। গাছগুলোর ঝড়ো হাওয়ায় দুলছে। পাতাগুলো বৃষ্টির ধারা নেমে এসে ঝরঝর করে গড়িয়ে পড়ছে নিচে। চারিদিকে ভিজে মাটির গন্ধে ভরে আছে। যেন প্রকৃতিই ভিজে এক গভীর নিস্তব্ধতাকে ডেকে এনেছে। এই আবহের মাঝে একটি ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বেলি। তার গায়ে ভিজে ছেটে আসা হালকা রঙের চুড়িদার,
কাঁধ থেকে চুল গড়িয়ে নামছে বৃষ্টির ফোঁটা। চোখে মুখে বৃষ্টির জল ঝরে পড়ছে। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারের বৃষ্টির গর্জনের ভেতর। তার উপস্থিতি যেন এক অদ্ভুত নীরব প্রতিশ্রুতি। ভেজা শরীর, মাটির গন্ধ আর ঝরঝর শব্দের সঙ্গে মিশে গেছে তার নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা। সব মিলিয়ে বেলি ভয়ে ভয়ে চক্ষু নামিয়ে নিয়ে দরজার দিকে ভেতরে তাকায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় এভাবে এখানে রাতটা পার করা যাবে না, তাই ঘরের ভেতরে প্রবেশ করাই ভালো। এটা ভেবেই ভয়ে ভয়ে বেলি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সে আস্তে করে ঘরের ভেতর প্রবেশ করে উঠে চমকে উঠল। বেলি হঠাৎ ভয় পেয়ে উঠল। সে দ্রুত পিছিয়ে যায়, নিজেকে সামলে বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে। বেলি আবারও পা সামনে বাড়িয়ে অতঃপর এক পা করে ভেতরে প্রবেশ করে। পুরো ঘর অন্ধকার। সেই মুহূর্তেই একটি মোমবাতি জ্বালিয়ে নয়ন বসার ঘরে আসে। বেলি নয়নকে দেখে আবার একটু পিছিয়ে যায়। সে ভীষণ লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে। নয়ন বিষয়টি বুঝে তার দিকে মোমবাতি ধরিয়ে দিয়ে বলল, এটা নাও, আমি তোমার জন্য শুকনো কাপড় এনে দিচ্ছি। বেলি কাঁপা কাঁপা হাতে মোমবাতিটি ধরে, তার মানে মনে হচ্ছিল এই বুঝি নয়ন তার হাতটি দিয়ে তার দিকে থাবা দেয়। কিন্তু না, সেরকম কিছুই ঘটেনি। নয়ন তার হাতে মোমবাতি দিয়ে নিজের মোবাইলের ফ্ল্যাশটা নিয়ে তার বেডরুমে চলে গেল। বেলি মোমবাতির আলোয় বসার ঘরটি দেখল। কিছু মুহূর্তের মাঝেই নয়ন একটি সুতির শাড়ি নিয়ে এলো। সেটা বেলির দিকে এগিয়ে দিয়ে বলল, পাশের ঘরে গিয়ে ভেজা কাপড়টা বদলে নাও। আর বেশি ভয় হলে সেখানে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো। বেলি কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে কাপড়টা নেয়। সে মোমবাতির পাশে ঘরে চলে যায়। ঘরের ভেতর প্রবেশ করে দরজাটা বন্ধ করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ সে বুঝে গেছে এই বাড়িতে নয়ন ছাড়া আর কেউ নেই। এই জন্য তার বেশি ভয় হচ্ছে। নিজেকে সামলে বেলি হাতের কাপড়টা দেখে নেয়। গায়ের ভেজা কাপড় বদলে সুতির শাড়িটা পরে নেয়। ব্লাউজটা যদিও বড় হয়েছে, তবে সে সামনের দিকে টেনে এনে গিট্টু দিয়ে সামলে নিয়েছে। এরই মাঝে মৃদু বাতাসে মোমবাতি নিভে যায়। বেলি অন্ধকারের মাঝে বিছানার কাছে যেতে গিয়ে কিছু একটা সঙ্গে বেঁধে পড়ে যায়। বেলি পড়ে যাওয়ার শব্দ পেয়ে নয়ন এগিয়ে আসে। সে বসার ঘরের সোফায় বসেছিল। নয়ন এগিয়ে এসে দরজার বাহিরে দাঁড়িয়ে বলে, তুমি ঠিক আছো? কিসের শব্দ হলো? হ্যাঁ, ঠিক আছি। ওই অন্ধকারে পড়ে গিয়েছি। বেলির কথা শুনে নয়ন ঠান্ডা গলায় বলে, অন্ধকার? মোমবাতি নিভে গেছে? হ্যাঁ। বেলির মুখে এই কথাটা শুনে নয়ন তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, সমস্যা না হলে দরজাটা খোলো। আমি তোমাকে লাইটার দিয়ে দিচ্ছি। আবার মোমবাতি জ্বালিয়ে নিও। আচ্ছা। এটা বলেই বেলি নিজেকে সামলে নিয়ে দাঁড়ায়। বাহিরে দরজার ফাঁক দিয়ে নয়নের হাতের ফোনের ফ্ল্যাশের আলো আসছে। সেই আলোতে বেলি গিয়ে দরজার সামনে দাঁড়ায়, আস্তে করে দরজাটা খুলে দেয়। বেলি দরজাটা খুলতেই নয়ন তার দিকে তাকাতে কিছুটা থমকে যায়। বাহিরে অবিরাম মুষলধারে বৃষ্টি, চারপাশে ঢেকে আছে কেবল ঝমঝম শব্দ আর বৃষ্টির রেখা, যেন আকাশ থেকে ছিন্ন উদার সুতোর মতো ছুটে আসছে অগণিত ফোঁটা। নয়নের সামনে দাঁড়িয়ে আছে বেলি। তার গায়ে লাল কালোর সংমিশ্রণে থাকা সুতির শাড়ি। খোলা ভেজা চুল কাঁধ বেয়ে নেমে এসেছে। ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার গাল ও কপাল বেয়ে। কোনো অলংকার নেই, সাজের ছোঁয়াও নেই, তবুও এই বিনা সাজে বেলি যেন অপরূপা। প্রকৃতির বৃষ্টি মাখা উন্মাদনা আর সেই নিঃশব্দ দাঁড়িয়ে থাকা একসাথে মিলে তৈরি করেছে এক অবর্ণনীয় দৃশ্য, যা নয়নের চোখে জমে উঠেছে এক নীরব কাব্যের মতো। কয়েক মুহূর্তের মধ্যে নয়ন নিজেকে সামলে পকেট থেকে লাইটারটা বের করে নিয়ে বলে, নাও, মোমবাতিটা জ্বালিয়ে নাও। ঘরের ভেতরে তোয়ালে আছে, সেটা দিয়ে চোরটা মুছে নাও। আচ্ছা। বেলি আস্তে করে কথাটি বলে লাইটার নেয়। অতঃপর দরজাটা বন্ধ করতে গিয়ে থেমে যায়। নয়ন দাঁড়িয়ে আছে। সে দ্বিধায় পড়ে যায় দরজাটা বন্ধ করবে কিনা। নয়ন কোনো কথা না বলে বাড়িয়ে আবারও গিয়ে সোফায় বসে। বেলি চুল মুছে মোমবাতিটা ঘরে রেখেই বাহিরে আসে। সে নয়নকে সোফায় চিন্তিত হয়ে বসে থাকতে দেখে সে কিছুটা কৌতূহলী হয়ে দূর থেকেই বলে, আপনি ঘুমাবেন না?
না, তুমি ঘুমিয়ে পড়ো। এটা বলেই নয়ন বেলির দিকে এক পলক তাকায়। বেলি খুব শান্ত গলায় বলে, আমার ঘুম আসছে না। এটা বলে বেলি নির্দিষ্ট দূরত্বে মেঝেতে বসে পড়ে। নয়ন এটা দেখে বুঝতে পারে এই মেয়ে তাকে ভীষণ ভয় পাচ্ছে এবং সে ঘুমিয়ে পড়লে যদি নয়ন সুযোগ নেয় তারও ভয় পাচ্ছে। এটা বুঝতে পেরে নয়ন মনে মনে দরজাটা বন্ধ করে ঘুমালে আমি সুযোগ কিভাবে নেব? যত্তসব ঢং। এটা বলে নয়ন মনে মনে হেসে দেয়। অতঃপর মুখে বলে, চাচা তোমার সঙ্গে খারাপ আচরণ করলো। এই কথা তোমার বাবা মা বিশ্বাস করলো না? তারাও তোমাকে তাড়িয়ে দিল? পারলো তাড়িয়ে দিতে? আমার বাবা মা নেই। তারা থাকলে জীবনটা এত কঠিন হতো না। দুবেলা ভাতের জন্য গাধার মতো খাটতে হতো না। না অন্যের অত্যাচার সহ্য করতে হতো। বাবা বা মা থাকলে আমিও হয়তো রাজকন্যার মতো বড় হতাম। এটা বলেই বেলি ছলছল নয়নে তাকায়। নয়ন বেশ অবাক হয়। বেলি হঠাৎ তার জীবনের কষ্টগুলো মনে পড়ে যায়। তার চোখ ভিজে ওঠে। নয়ন শান্ত গলায় বলে, যেহেতু ঘুম আসছে না, চলো আমরা আমাদের জীবনের গল্প বলি। নয়নের প্রস্তাবে রাজি হয়ে যায় বেলি। নয়ন প্রথমে তার গল্পটা শুনতে চায়। বেলি বলতে শুরু করে, আমার গল্পটা বলার মতো তেমন কিছুই না। ছোটবেলায় বাবা মা হারিয়ে অনাথ হয়ে যায়। আশ্রয় হয় চাচার ঘরে। এক কথায় তার বাড়ির কাজের লোক হিসাবে বড় হই। যে কাজের পারিশ্রমিক হিসাবে দুবেলা ভাত জুটতো লবণ দিয়ে। কখনো বা একটু তরকারির ঝোল পাতে পড়তো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝলাম চাচার নজর খারাপ। আস্ত সীমা ছাড়িয়েই ফেলল। আমি এই সব কথা যখন সবাইকে বলি সবাই আমাকেই তাড়িয়ে দেয়। অতঃপর আপনার ঘরে জায়গা হয়। এটাই আমার জীবন। এত সংক্ষেপে জীবন কাহিনী? এটা শুনে বেলি হাসে। সে হাসি মুখে বলে, এই গল্পটা বিস্তারিত শুনতে চান? শুনে লাভ? সে তো ২ মুঠো ভাতের জন্য কত হাহাকার করেছি, কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছি। সে কথা বলতে গিয়ে কান্না করে দিব। অচেনা এক মেয়ের কান্নার সাক্ষী বা নাই বা হলেন? এই কথা শুনে নয়ন মৃদু হাসে। সে বলে, একটু না হয় কান্নার সাক্ষীই হলাম, ক্ষতি কোথায়? নয়নের কথা শুনে বেলি নয়নের দিকে তাকায়। তার স্মৃতিতে ভেসে বেড়ায় সেই অত্যাচারের দিনগুলো, যা বলতে গিয়ে সে সত্যি কান্না করে দেয়। তার কান্নারত মুখ দেখে নয়ন আস্তে এসে তার পাশে বসে। বেলি যেই মুহূর্তে উপলব্ধি করে নয়ন তার পাশে এসে বসেছে, সেই মুহূর্তেই ঘাবড়ে যায়। এটা দেখে নয়ন বেলির হাতে হাত রাখে। খুব শান্ত গলায় বলে, হোক না অচেনা, তুমি আমার অতিথি। তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তাই ভয় পেও না। হ্যাঁ, আমি পুরুষ মানুষ, একটু অবিশ্বাসের বস্তু। তবে এই মুহূর্তে বিশ্বাস করতে পারো। কারণ আর যাই হোক, কোনো অসহায় মেয়ের সারা জীবনের কান্নার কারণ আমি হব না। এত নিকৃষ্ট আমি নই। এই কথা শুনে বেলি নয়নের চোখে চোখ রাখে। তার চোখের ভাষা পড়ার চেষ্টা করে। নয়ন ম্লান হেসে বলে, মানুষের জীবনে কত রকমেরই তো দুঃখ থাকে। তোমার চেয়ে অনেক বেশি দুঃখ মানুষেরও রয়েছে। তাই তাদের কথা ভেবে নিজের এই চোখের পানিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। হয়তো পৃথিবীর কোনো প্রান্তে তোমার চেয়ে করুণ অবস্থায় কেউ একজন রয়েছে। তার ধৈর্যের কথা চিন্তা করে চোখটা মুছে নাও। হঠাৎ করে নয়নের এই কথাটা বেলির ভালো লেগে যায়। সে নয়নের চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, কাল সকালে কোথায় যাবে? জানি না, হয়তো চাচার বাড়িতে গিয়ে সবার হাতে পায়ে ধরে আবার আশ্রয় নিতে হবে। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর আপনি নিশ্চয়ই অতিথি, সারা জীবনও রাখবেন না। আশ্রয় আশ্রিতা সারা জীবন করে রাখা যায় না, কিন্তু অতিথি নয়। বেলির এই কথা শুনে নয়ন হাসে। সে জবাব দেয় না। নয়নের হাসি দেখে বেলি প্রসঙ্গ বদলে বলে, আপনার জীবনের গল্পটা বলুন। এই তো ধনী বাবা মায়ের একমাত্র ছেলেরা যেভাবে বড় হয় সেভাবেই বড় হওয়া। জীবনটা খুব সুন্দর কেটেছে, একদম তোমার বিপরীত। এটা বলে নয়ন থেমে যায়। বেলি মনমরা গলায় বলে, বললেন না গল্পটা? চিন্তা নেই, আপনার সুখের গল্পে এই দুঃখী মেয়েটা কষ্ট পাবে না। এটা শুনে নয়ন দীর্ঘশ্বাস ফেলে। সে বেলির মুখের দিকে তাকিয়ে থাকে। নয়নকে চুপ থাকতে দেখে বেলি অবাক হয়। সে বলে, চুপ?
চুপ করে রইলেন যে? বাহিরে বৃষ্টি, ঘরের মধ্যে নীরবতা, সেই নীরবতার মাঝেই দুটি হৃদয় একে অপরের মনের কথা জানান দিচ্ছে। নীরবতার মাঝেই প্রেমা এবং জারিফ গভীর ভালোবাসার সাগরে ডুব দিয়েছে। অতঃপর নীরবতা ভেঙে প্রেমা বলে, "এভাবে সারা জীবন ভালোবাসবে তো?" "হ্যাঁ, বাসবো।" জারিফের কথা শুনে প্রেমা মুচকি হাসে। মুখে হাসি রেখে, "সত্যি তো? এটা মিথ্যা হতে পারে না। তুমি এমন একজন মানুষ, আ তোমাকে ভালো না বেসে পারা যায় না। তাছাড়া ভালোবাসার প্রমাণ কতবার দিব বলো তো? তুমি তো একটু ভালোবাসার প্রমাণ দাও।" এটা শুনে প্রেমা জারিফের বুকে আলতো করে মেরে বলে, "আমি ভালোবাসার প্রমাণ দেইনি? আমার মতো দাওনি। তোমার চেয়ে বেশি দিয়েছি, চিন্তা করো না। আজকের এই রাতটা পার হোক, অতঃপর তুমি আমার ভালোবাসার সমস্ত প্রমাণ পেয়ে যাবে।" এটা শুনে জারিফ হাসে। সে প্রেমার কপালে চুমু দিয়ে বলে, "আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। তাই তো তোমায় নিয়ে সারা জীবন সুখের একটা সংসার কাটাতে চাই। চিন্তা করো না, আমাদের সংসার সারা জীবনই খুব সুখের হবে।" এই কথা শেষে জারিফ এবং প্রেমা আবারও ভালোবাসার সাগরে ডুব দেয়। জারিফের ভালোবাসায় বরাবরের মতো প্রেমা মুগ্ধ হয়। তার মন সবসময় বলে, জারিফ জীবনে না এলে আমার কখনো এত কিছু জানাই হতো না। ভালোবাসা এত সুন্দর, এটা জানা হতো না, এত মধুর হতে পারে। পরক্ষণেই আবার বলে, "বাবা, মা, সরি। আমার সিদ্ধান্ত ভুল নয়, একদম ভুল নয়। জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। সারা জীবন সবাই সুখী থাকতে পারে না। তাই আমার গল্পটা যে শুধু সুখের তা নয়।" এটা বলে নয়ন আবারও দীর্ঘশ্বাস ফেলে। বেলি কৌতূহল হয়ে জানতে চায়, "আপনার জীবনেও দুঃখ রয়েছে?" "হ্যাঁ।" এটা বলেই নয়ন তার ব্যক্তিগত গল্পটা শুরু করে। নয়ন ব্যক্তি জীবনে খুবই সুখী ছিল। পড়ালেখা শেষে বাবার ব্যবসার হাল ধরেছে। তাদের অফিসের এক মেয়ের প্রেমে পড়ে সে। অতঃপর বিয়ে হয়। কিন্তু বিয়ের ৪ বছরেও তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। এখান থেকে ঝামেলার শুরু। তার সুখের জীবনটা শেষ হতে শুরু করে। সে নিজের স্ত্রীকে এতটাই ভালোবাসে যে তাকে ছাড়া তার পৃথিবী শূন্য মনে হয়। তার স্ত্রী এই দেশ ছেড়ে বিদেশে সেটেলড হতে চায়নি। তার খুশির জন্য বাবা-মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় নয়নের। তার বাবা-মা চেয়েছিল এখানের সব বিক্রি করে বিদেশে সেটেলড হয়ে যাবে। কিন্তু নয়ন যায়নি। তবে সে বাবা-মাকেও দেশে আটকে রাখেনি। তাদের বিদেশে পাঠিয়ে দিয়েছে। যদিও তার বাবা-মা তাকে ছাড়া একা থাকতে চাইছিল না, কিন্তু নয়নকে যে এখানেই থাকতে হতো তার স্ত্রীর খুশির জন্য। নয়ন নিজের স্ত্রীর খুশির জন্য সব করেছে, শুধুমাত্র ভালোবাসে বলে। সেই স্ত্রীর সঙ্গে এখন বনিবনা হচ্ছে না তার, সব সময় ঝগড়া হয়। অথচ নয়ন এটা চায়নি। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, প্রচন্ড রকম ভালোবাসে। পরিশেষে এটা বলতে গিয়েই নয়ন থেমে যায়। বেলি নরম গলায় বলে, "আপনাদের বিচ্ছেদ হয়ে গেল? বুঝলাম। সেজন্যই খুব দুঃখী এবং চিন্তিত লাগছে আপনাকে।" নয়ন এটা শুনে চুপ করে যায়। সে জবাব দেয় না। বেলিও চুপ করে যায়। অতঃপর নীরবতা ভেঙে নয়নই বলে, "আমি বিচ্ছেদ চাই না। আর আশা করি আমার স্ত্রীও চায় না। সে আমার উপরে রেগে আছে জানি, কিন্তু কাল যদি আমি তাকে গিয়ে নিয়ে আসি, তবে সে সব ভুলে আবার আমার আপন করে নিবে। আর আমি এটাই চাই, আমাদের মাঝের সব দূরত্ব শেষ করতে। সেটা নিয়েই চিন্তিত। আসলে কিভাবে মান ভাঙাবো সেটা নিয়েই ভাবছি।" "ও আচ্ছা।" এটা বলে বেলি চুপ হয়ে যায়। বেলির নীরবতা দেখে নয়ন তার ফোনের দিকে তাকায়। ফোনে কোনো নেটওয়ার্ক না দেখে হতাশ হয়। এমন সময় বেলির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বেলির বুক থেকে আঁচলটা নিচে পড়ে যায়। সেটা দেখে সে হতভম্ব হয়েছে। বেলি অবশ্য এখনো লক্ষ্য করেনি। সে ভাবুক হয়ে বসে আছে। এটা দেখে নয়ন শান্ত গলায় বলে, "কাপড়টা ঠিক করো।" বেলি হকচকিয়ে যায়। সে নয়নের কথার ভাবার্থ বুঝে নিজের দিকে লক্ষ্য করে। তৎক্ষণাৎই বুকের আঁচলটি তুলে কিছুটা দূরে সরে যায়। বেলির এমন কাণ্ড দেখে নয়ন বলে, "এত ভয় পেতে হবে না। প্রথমত আমি বিবাহিত, দ্বিতীয়ত তুমি আমার অতিথি, তাই ভয় নেই। তবে হ্যাঁ, সাবধানতা অবলম্বন করা ভালো। তুমি একজন মেয়ে, নিজের পোশাকের নিয়ন্ত্রণ তোমাকে নিজেকেই করতে হবে।
কারণ এই সমাজে নারীর সম্মান অনেক গুরুত্বপূর্ণ। এটা শুনে বেলি যে কথাটি বলে তা শোনার জন্য নয়ন অপ্রস্তুত ছিল না। বেলি বলে, আমাদের মতো অসহায় মানুষদের সম্মানের কথা কে বা কারা ভাবে? নয়ন এই কথাটি শুনে বিব্রত হয়। সে কিছুটা কঠিন গলায় বলে, কেউ ভাবে না বলে কি নিজে ভাববেন না? নিজের সম্মান নিয়ে নিজের হাতেই নিজেকেই নিয়েই ভাববেন, বুঝলে মেয়ে? নয়নের কথায় বেলি মাথা নাড়ায়। অতঃপর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে। গল্পের মাঝে বেলির চোখটা লেগে আসে। এটা দেখে নয়ন বলে, ঘরে গিয়ে ঘুমাও যাও। বেলি মাথা নাড়ায়, সে যেতে নেয়। তখন নয়ন বলে, কাল সকালে যাবার সময় কিছু টাকা নিয়ে যেও। সেই টাকা দিয়ে মাথা গোঁজার একটা ঠাঁই খুঁজে নিও। আপনার টাকা নিব কেন? এই কথাটা শুনে নয়ন ম্লান হাসে। সে শান্ত গলায় বলে, ধার হিসেবে নিও। নিজের একটা ব্যবস্থা করতে পারলে এসে দিয়ে যেও। আপনি চাইলে আমি এখনই দিতে পারি। বেলির কথা শুনে নয়ন হতবাক হয়ে যায়। বেলি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। অতঃপর যা ঘটে তার জন্য নয়ন প্রস্তুত ছিল না। বেলি তার কাছাকাছি আসার চেষ্টা করে। নয়ন তাকে দূরে সরিয়ে একটি থাপ্পড় বসিয়ে দেয়। কঠিন গলায় বলে, মাথা ঠিক আছে? কি করছো এইসব? আমার আপনাকে ভালো লেগে গেছে। এতক্ষণ আপনার সাথে গল্প করার পর আমার মনে হলো আপনি খুব চমৎকার একজন মানুষ। এই মানুষটার সঙ্গে সময় কাটানো যায়। এই কথা শুনে নয়ন বেলিকে ঘরে যেতে বলে। সে খুব ঠান্ডা গলায় বলে, একা ঘরে আমরা দুজন আছি বলে তোমার এমন অনুভব হচ্ছে। হয়তো বলা যায় নির্জন এই রাতে দুজন মানুষের মাঝে কিছু একটা কাজ করছে। হতে পারে সেটা শয়তানের ধোঁকা। আমি এমনটাই ধরে নিলাম। তবে প্লিজ শান্ত হও। এমন কিছু করো না যাতে চোখ তুলে তাকাতে না পারো, যাতে আয়নার সামনে দাঁড়াতে কখনো দ্বিধা না হয়। বেলি এসব কথা শুনে সরি বলে। নয়ন দূর থেকে তাকে অনেক কিছুই বোঝায়। অতঃপর ঘরে গিয়ে টাকা এনে তার হাতে দিয়ে বলে, সকাল হলেই এখান থেকে চলে যেও। আমাকে ডাকার প্রয়োজন নেই। এই কথা বলে নয়ন তার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। নয়ন কিছুটা ভাবনায় পড়ে যায়। হঠাৎ করে বেলি এমন আচরণ কেন করলো? যেই মেয়েটা এতক্ষণ তার সামনে ভয়ে ছিল, তার থেকে দূরে থাকতে চাইছিল, এত ভয় যার চোখে ফুটে উঠেছে, সে কিনা এমন করলো, এটা ভেবে নয়ন কষ্ট পায়। ভোরের আলো ফুটতেই প্রেমার ঘুম ভাঙে। সে জারিফকে ঘুম থেকে ডেকে তোলে, বলে, এই সকাল হয়ে গেছে, এবার ওঠো। জারিফ ঘুম ভাঙা চোখেই চায়। সে উঠতে চায়। এটা দেখে প্রেমা বলে, আরে ওঠো, আমাকে বাড়ি ফিরে যেতে হবে, সকাল হয়ে গেছে। নয়নের যা স্বভাব, এতক্ষণে দেখা যাবে আমার বাড়ির পথেই রওনা দিয়ে দিয়েছে। সে আসার আগে আমায় আমার যেতে হবে। তোমার মনে হয় অমন এক রাত কাটিয়ে সে এখন তোমার খোঁজে আসবে? এটা শুনে অবশ্য প্রেমা হাসে। তবে সে রিস্ক নিতে চায় না। যদি তার উদ্দেশ্য মতো সব না হয় তখন তো সমস্যা হয়ে যাবে। এটা শুনে জারিফও না করতে পারে না। তারা দুজন উঠে তৈরি হয়। অতঃপর বাইক নিয়ে বেরিয়ে যায়। জারিফকে জড়িয়ে ধরে বাইকের পেছনে বসে আছে প্রেমা। জারিফ প্রেমার এত ভালোবাসা দেখে মনে মনে বলে, একবার তুমি নয়নের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাও, তারপর সেটা আমি নিজের নামে নিয়ে তোমাকে তোমার রাস্তায় বের করে দেব। সরি সোনা, যাকে ফ্রি পাওয়া যায় তাকে কেউ ঘরণী বানায় না। তুমি যেমন সম্পত্তির জন্য নয়নের সঙ্গে এখনো রয়ে গেছো, আমিও তেমনই তোমার সঙ্গে রয়েছি। এসব ভাবতে ভাবতে জারিফ বাইক চালাচ্ছিল। সেই মুহূর্তেই সামনে দেখে নিয়ন্ত্রণ হারানো একটা ট্রাক এসে তাদের বাইকে লাগিয়ে দেয়। বাইক এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সে এক ভয়াবহ অবস্থা। জারিফ, প্রেমা এবং ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় প্রেমার চোখটা যখন নিভু নিভু, সেই মুহূর্তে তার স্মৃতিতে নয়নের স্মৃতি ভেসে ওঠে। হ্যাঁ, এই মুহূর্তে সে জারিফকে নয় বরং নয়নের সাথে কাটানো ঘনিষ্ঠ সময়টা মনে করছিল। নয়নের ঘুম ভাঙল। সে পাশে ঘরে এসে প্রথমে চেক করে, বেলি সেখানে নেই। বিছানার উপরে প্রেমার শাড়ি পড়ে আছে।
যেটা গতকাল রাতে বেলি পড়েছিল, সে শাড়ির সঙ্গে একটি চিঠি দিয়েও রয়েছে। এটা দেখে নয়ন কিছুটা অবাক হলো। সে এগিয়ে এসে চিঠিটা হাতে তুলে নেয়। কিছুটা কৌতূহল নিয়ে চিঠিটা খুললে চিঠিটা পড়ে নয়ন একদম হয়ে যায়। চিঠিতে লেখা ছিল, বেলি নামটা সুন্দর, আপনি গতকাল বলেছেন, কিন্তু আমার নাম বেলি নয়। নাম মিথ্যা বলিনি। নাম বেলি কোনো এক সময় ছিল, তবে সেটা সময়ের সঙ্গে রানী হয়ে গেছে। অন্ধকার জগতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দুনিয়া বদলে গিয়েছে। আমি বেলি থেকে রানী হয়ে গেলাম। গতকাল রাতে আমি আপনাকে আমার যে গল্পটা বলেছি সবটা মিথ্যা ছিল। নিজেকে দুঃখী প্রমাণ করে আপনার কাছাকাছি আসাটাই ছিল আমার উদ্দেশ্য। আপনার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো ছিল মুখ্য বিষয়। কারণ এই কাজের জন্য আমি টাকা পেয়েছি। এটাই আমার কাজ। যদিও এর আগে অবশ্য সবসময় কাস্টমাররা নিজেরাই চয়েস করত। তবে আপনার বিষয়টা ভিন্ন। আপনি নন। অন্য একজন আমাকে আপনার জন্য চয়েস করেছে। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, তবে সেই একজন আপনার স্ত্রী প্রেমা। হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষ। আপনি ভাবেন প্রেমা মা হতে না পারার ডিপ্রেশনে আপনার সঙ্গে তর্কে জড়িয়ে যায়, কিন্তু বিষয়টা এমন নয়। সে চাইলেই মা হতে পারে, কিন্তু হচ্ছে না, কারণ সে আপনার নয়, অন্য কারোর সন্তানের মা হতে চায়। আমি আসলে পুরো বিষয়টা জানি না, তবে যতটা ধারণা করেছি, প্রেমা হয়তো আপনাকে ব্ল্যাকমেল করে ডিভোর্স এবং আপনার সম্পদ নিতে চায়। আমার কথাগুলো অবিশ্বাস হলে পুরো ঘর চেক করবেন, নানান জায়গায় ক্যামেরা পেয়ে যাবেন, যেই ক্যামেরায় গতকাল রাতে আপনার এবং আমার ঘনিষ্ঠ কিছু মুহূর্ত বন্দী হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, কারণ আপনি খুব ভালো মানুষ। আমি চাইলে আপনাকে সিরিয়াস করতে পারতাম, কিন্তু নিজেরই ইচ্ছে হলো না। আমি বুঝতে পেরেছি গতকাল রাতে যদি ভুল করেও আমাদের মধ্যে কিছু হয়ে যেত, তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারতেন না। আমি চাই না আমার মতো আপনিও আয়নায় নিজের মুখ দেখতে পান, ভয় পান, লজ্জা পান। তাছাড়া আপনি অচেনা অতিথি হিসাবে আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, সম্মান করেছেন। সেই সম্মান যেটা আ আমাকে কেউ করে না। হয়তো আপনি যদি জানতেন আমি পতিতা, তাহলে আপনি আমার সম্মান করতেন না। তবে আমি বিশ্বাস করি, নারী হিসাবে হয়তো আপনি আমি পতিতা হলেও আমাকে সম্মান করতেন। এই বিশ্বাস নিয়েই আপনাকে কলঙ্কিত না করে চলে গেলাম। পারলে আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আপনি অপাত্রে ভালোবাসা দান করেছেন। তাই বলব, ভালোবাসাটা সঠিক মানুষকে দিন। সবচেয়ে ভালো থাকবেন। আর স্মৃতির পাতায় আপনার এই এক রাতের অচেনা অতিথিকে একটু জায়গা দিবেন। এটা পেলে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, হয়তো আমার মুখ আপনা আপনি ভেসে উঠবে। এইসব পড়ে নয়নের মাথায় হাত। এত কিছু ঘটে গেল তার আড়ালে। এই জন্য গতকাল রাতে বেলি বলেছিল, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা নয়। আমি অন্ধ ভালোবেসে হেরেছি, হয়তো আপনিও হারছেন। নয়ন তার কথা বুঝতে না পারলেও বেলি প্রসঙ্গ বদলে ফেলে। সে আর কথা বাড়াতে চায়নি। নয়ন এবার সেই কথার পুরো ভাবার্থ বুঝতে পেরেছে। জারিফ ঘটনাস্থলে মারা গিয়েছে, অন্যদিকে প্রেমা এখন কোমায় রয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে প্রেমার পরিবার এবং নয়ন হাসপাতালে এসেছে। তবে নয়ন প্রেমার অবস্থায় কষ্ট পেল না। প্রেমা তাকে তার ভালোবাসাকে যে কষ্ট দিয়েছে তার কাছে এটা কিছুই নয়। যদিও সে বেলির কথা প্রথমে বিশ্বাস করেনি, অতঃপর বাড়ি তন্ন তন্ন করে খুঁজে সত্যি ক্যামেরা পেয়েছে। এরপর যখন শুনলো প্রেমা জারিফ নামক কারোর সাথে বাইকে ছিল, তখন তার কাছে সব পরিষ্কার হয়। বেলি সত্যি বলেছে, তাই এখন প্রেমার এই অবস্থা তাকে কষ্ট দিচ্ছে না। হ্যাঁ, তার আফসোস হচ্ছে। তাকে এত বড় ধোঁকা দেওয়ার পরও নয়ন প্রেমাকে নিজ হাতে শাস্তি দিতে পারলো না, এটার জন্য আফসোস হচ্ছে। তবে ডাক্তার যখন বলল প্রেমা যে কোনো সময় কোমা থেকে বের হয়ে আসতে পারে, তখন সে খুশি হয়। প্রেমা সুস্থ হলে সে তার সঙ্গে অন্যায়ের শাস্তি নিজ হাতে প্রেমাকে দিতে দেবে,
এটাই সে চায়। নয়ন কেবিনের বাহির থেকে ভেতরে থাকা প্রেমাকে দেখছিল। সেই সঙ্গে তার চোখে রাতের হঠাৎ আসা বেলির মুখটা ভেসে ওঠে। বেলির ছলছল দুটি চোখের কথা কল্পনা করে নয়ন বলে, তোমার বলা গল্পটা হয়তো মিথ্যা ছিল, তবে তোমার চোখের ওই পানিটা মিথ্যা নয়। আমি চেষ্টা করব তোমায় মুক্ত জীবন দেওয়া। তোমার খোঁজে আমি আসছি, অপেক্ষা করো অচেনা অতিথি। এটা বলে মুচকি হাসে নয়ন। সেই মুহূর্তেই কল্পনায় বেলির মুখটা বিলীন হয়ে সামনে থাকা প্রেমার মুখটা স্পষ্ট হতে সে রাগে দরজা শক্ত করে চেপে ধরে। তার কানে বাজতে থাকে প্রেমার প্রতারণার গল্প, যা নয়নের চোখে হিংস্রতার জন্ম দিচ্ছে। হিংস্র চোখে নয়ন প্রেমার দিকে তাকিয়ে থাকে।